করুন দায় ও দায়িত্ব, কাজের মাঝেই দেখুন সোশ্যাল এক্সপ্রেস। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আপনাদের দরবারে হাজির হই। আর এই সোশ্যাল এক্সপ্রেস অনুষ্ঠানে প্রতি বুধবার আমরা আমাদের শহর দুর্গাপুর বা তার চারপাশে বিভিন্ন যে সমস্ত সামাজিক সংস্থা আছে বা ব্যক্তিগতভাবে অনেকে, তারা নানাভাবে নানা দিক থেকে সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা দিয়ে আসছেন। কেউ হয়তো পরিবেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, কেউ নারী ক্ষমতায়নের নিয়ে কাজ করছেন, কেউ হয়তো কোনো নির্দিষ্ট অসুখ হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছেন, কেউ খেলাধুলার মান উন্নয়নে কাজ করছেন। নানা জনে নানা সংস্থাগতভাবে এবং ব্যক্তিগতভাবেও নানা ধরনের কাজকর্ম করছেন। এই সমস্ত সামাজিক সংস্থা বা ব্যক্তি মানুষ যারা এই ধরনের সাধারণ মানুষকে সরকারি আনুকূল্য না নিয়েও বিভিন্ন রকম পরিষেবা দিচ্ছেন, তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তার আগে যে কাজটা করছেন সেই কাজটা একটা প্রচার পাবে। দ্বিতীয়ত, হয়তো এই বিষয়টাতে আপনিও খুব উৎসাহী, খুব আগ্রহী, কিন্তু জানেন না কোথায় কাজ হচ্ছে। শুধু তাদের সঙ্গে আপনার হাত মেলানোর সুযোগও পাবেন। কীভাবে যোগ দেবেন সেই সমস্ত কথাবার্তা আমরা প্রতি বুধবার বিকেল 4টের সময় আপনাদের দরবারে এসে সব কথাবার্তা বলি। আজকে কিন্তু আমরা বিষয় নির্বাচন করেছি একেবারেই অন্যরকম। আপনারা দেখছেন আমরা আজকে বিষয় হচ্ছে বৃন্দগান। কি বৃন্দগান মানেটা কি, বৃন্দগান কাকে বলি আমরা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। আপনারা জানেন গানের নানা রকম আছে, আমরা আজকাল খুব শুনি ব্যান্ডের গান এই ইত্যাদি, সেগুলো নিয়ে আমরা সমস্ত আলোচনা করব। এবং এই আলোচনা করবেন বলে আজকে যে অতিথিকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি, তিনি কিন্তু আরও 5টা সামাজিক কাজের সঙ্গে খুব সরাসরিভাবে যুক্ত। একই সঙ্গে তিনি বিশেষভাবে বৃন্দগান, নিজে গান রচনা করেন, সেই গান বিভিন্ন জায়গায় গাওয়া হয় সুর দিয়ে, সেই সব পরিচয়ও আছে। কিন্তু এই শহরে বৃন্দগান নিয়ে যদি সত্যিকারের চর্চা কেউ করে থাকেন, তিনি আজকে আমাদের বিশেষ অতিথি পরিমল দাস। পরিমল, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। নমস্কার। অনেক কথা শুনবো। ধন্যবাদ জানাই এক্সপ্রেস নিউজ চ্যানেলকে, সমস্ত দর্শকবৃন্দকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষ করে অভিনন্দন জানাই যারা বৃন্দগান নিয়ে চর্চা করছেন, কোয়ার সং নিয়ে চর্চা করছেন, পরিবেশন করছেন, তাদেরকেও। না, তার আগে আমরা যেটা জানতে চাই পরিমল, আমাদের দর্শকরা যেটা জানতে চান, বুঝতে চান, বৃন্দগান ব্যাপারটা কি, বৃন্দগান বললে কি বোঝাচ্ছে? দেখুন, আমি তো প্রথমেই বলে দিচ্ছি আমি সঙ্গীত জগতের লোক না, তবুও হ্যাঁ চর্চা করছি, বৃন্দগান নিয়ে চর্চা করছি, ঠিকই বলেছেন। তো বৃন্দগান বলতে আমি যেটা বুঝি, একদল গায়কের সম্মিলিত কণ্ঠে গাওয়া গানকেই বৃন্দগান বলে। বৃন্দ বলতে সমবেত, যেটাকে মাস সংও বলে, বৃন্দগান সমবেত সঙ্গীত। তো যে কোনো গানকেই বৃন্দগান করা যায়, সেটা কয়েকজন মিলে সম্মিলিত কণ্ঠে যদি আমরা গাই, সেটাই বৃন্দগান হয়ে যায়। ছোটোবেলা থেকে তো আমরা স্কুলেও অনেক বৃন্দগান করতাম। আমরা শুরু করতাম ক্লাসের শুরুতেই, স্কুলের শুরুতেই প্রার্থনা সঙ্গীত, সেটাও বৃন্দগান। আমরা যখন জাতীয় সঙ্গীত গাই, দেশাত্মবোধক বড় একটা বৃন্দগান, জনগণ মন অধিনায়ক জয় হে। আমাদের রবীন্দ্রনাথের লেখা আগুনের পরশমণি, নজরুলের কারারই লৌহ কপাট, এগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি। এগুলো একটা বৃন্দগান। তো বৃন্দগান প্রচুর আছে, এখন নতুন নতুনভাবে সেইগুলো পরিবেশিত হচ্ছে, ভালো লাগছে। এই বৃন্দগান নিয়ে চর্চা হচ্ছে সেটা না। বৃন্দ শব্দটা আমাদের পরিচিত, আমরা ছাত্রবৃন্দ, অতিথিবৃন্দ, বৃন্দ মানে অনেক আর কি, এরকমভাবে বলছি, মানে অনেকে মিলে যে গান গাওয়া হচ্ছে সেটাকে আমরা বৃন্দগান বলছি। এক সময় আমরা সমবেত গান বলতাম,
বা আমরা পরিমলও যেটা বলছো যে আমাদের ছোটোবেলা আমাদের স্কুলে কলেজে বিভিন্ন জায়গাতে আমরা কোরাসে গলা মিলাতাম। এই গলা মিলানো এক জিনিস, আর বৃন্দগান বলে কিছু আলাদা পার্থক্য করতে পারবো কিনা। সমবেত সঙ্গীত একটা ব্যাপার হতে পারে, সবাই মিলে একসাথে ওটা। জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে যে যেখানে থাকি যদি জাতীয় সঙ্গীত শুনি সবাই আমরা উঠে দাঁড়াই এবং আমাদের মতো করে আমরা গান গাই। আমাদের সহকারী জাতীয় সঙ্গীত আমাদের জানা আছে, সেই অনুযায়ী আমরা গান গাই। সেই আর আজকে বৃন্দগান বলতে যেরকম সমবেত সঙ্গীত যেভাবে থাকে তার সঙ্গে কি কোনো পার্থক্য করা যাবে পরিমল? না, খুব বেশি যে পার্থক্য আছে তা না, কিন্তু একক সঙ্গীত তার বিপরীত হচ্ছে বৃন্দগান। এবং এই প্রসঙ্গে একটু বলে দিই, এই বৃন্দগানের চর্চার জন্য আমি দুর্গাপুর কয়ারের প্রতিষ্ঠাতা। তো দুর্গাপুর কয়ারের পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরে আমরা বৃন্দগান প্রতিযোগিতা করছি। এটার একটাই লক্ষ্য, বৃন্দগানকে আরও বেশি জনমুখী করা। তো এটা একক সঙ্গীত থেকে বৃন্দগান গাওয়াও খুব কঠিন, একসঙ্গে সিনক্রোনাইজ করা, প্রতিটি অতগুলো মানুষের কণ্ঠ এক হয়ে বেরোনো, এটা বেশ কঠিন, অনেকটাই চর্চা করতে হয়। পরিমল, আমি বলছি দুর্গাপুরে বৃন্দগানের চর্চা নিয়ে তোমরা কাজ করছো, সেই নিয়ে তো আজকে তোমাকে ডেকেছো আমরা, সেই নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো আমাদের এখানে বৃন্দগান চর্চা কী হচ্ছে। কিন্তু তার আগে আমাদের দর্শকরা গত এক সপ্তাহ ধরে আমাদের কাছে যে প্রশ্নগুলো পাঠিয়েছেন তার ভিত্তি করে বলে তারা পরিষ্কারভাবে যেটা বলতে চাইছেন যে আমরা একসময় ইদানিং খুব ব্যান্ডের গান শুনি, বা এক সময় খুব আমরা গণসঙ্গীত নামে সব ছেলেমেয়েরা একসাথে গান গাওয়া শুনেছি আইপিটির আমল থেকে, বহু আগে থেকে। এই গানগুলোর সঙ্গে তোমরা যেটা কয়ার বলছো, কয়ার আন্দোলন, কি কোনো তফাৎ আছে? কোরাস গান, ক্যারল ক্যারল যেটা আমাদের হয় সেখানে যেভাবে হয় একসাথে গান গাওয়া, তার সঙ্গে কি এই ব্যান্ডের গান, সমবেত সঙ্গীত, গণসঙ্গীত, ক্যারল, কোরাস, এর সঙ্গে এই কয়ার গান বা বৃন্দগানকে মিলিয়ে দেওয়া যাবে? একদম একদম। দেখুন, পার্থক্য, ছোট ছোট পার্থক্য আছে। সমবেত সঙ্গীত যেটা বললেন, বৃন্দগান একসঙ্গে আমরা গাইলাম, সেখানে একসাথে উইদাউট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও গাওয়া যায়, বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সামান্য কিছু দিয়ে গাওয়া যায়। কয়ার যেটা বললেন, কয়ারটা মূলত আমাদের দেশে আমি তো বলবো সলিল চৌধুরী যখন পশ্চিমা হারমোনি এবং অর্কেস্ট্রা, কয়ার অর্কেস্ট্রা নিয়ে যখন যে গানগুলো রচনা করতে আরম্ভ করলেন, সেটা বিশ্ব দরবারে একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছিলেন। তো এখানে একটা পার্থক্য, সমবেত সঙ্গীত একটা গাওয়া, তার সঙ্গে সেই গানটাকে হারমোনি করে অতগুলো পুরুষ মহিলা কণ্ঠ একসঙ্গে বিভিন্ন হারমোনিতে যখন গানটা হয়, সেটা শুনতে আরও বেশি ভালো লাগে। বিভিন্ন স্কেলে, ধরুন একটা যেটা বললাম সিনক্রোনাইজেশন, সবাই যখন গাইছে একটা স্কেল নির্দিষ্ট থাকে, বিভিন্ন স্কেলে কেউ গাইতে পারছে না সেই গানটা, সেই স্কেলটাকে ঠিক রেখে, তালকে ঠিক রেখে, সুরকে ঠিক রেখে গাওয়া হচ্ছে। এবং যখন হারমোনাইজেশন হচ্ছে তখনই সেটা কয়ারে পরিণত হয়ে যাচ্ছে। তো হারমোনাইজেশনটা খুব ভালো হয়েছে, সেখানে যে ভয়েস কণ্ঠ বিন্যাস হয়, সেই বিন্যাসটা তৈরি হয় এই কয়ার সঙ্গে, এটাই। এবং সত্যি কথা বলতে গেলে কয়ার যে বিষয়টা, এটা এসেছিল কিন্তু আমার যেটুকু ধারণা আছে ইউরোপীয় পাশ্চাত্য থেকেই এসেছিল। তারা প্রথমে গির্জায় কয়ার সং করতো, বিভিন্ন, আপনি এখনো কলকাতায় দেখবেন সেন্ট ক্যাথিড্রাল চার্চে যখন, হ্যাঁ হ্যাঁ, সেই ক্যারল সং সেইগুলো হতো। সেখান থেকেই আস্তে আস্তে তারা ধর্মীয় জায়গা থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানেও গাইতে আরম্ভ করলো। এইভাবে আস্তে আস্তে আমাদের দেশে কয়ার সংটা বেশি করে আমরা অনুপ্রবেশ দেখেছি। তো এখন 1958 সালে যখন সদ্য রুমা গৌর ঠাকুরতা উনি যখন ক্যালকাটা ইউথ কয়ার তৈরি করলেন, সারা বিশ্বে উনি একটা দৃষ্টান্ত সৃষ্টি করে ফেলেছিলেন। তখন একের পর এক
দেশাত্মবোধক সঙ্গীত, বিভিন্ন গণসঙ্গীত, জাগরণের গান, যেভাবে একটার পর একটা উনি আরম্ভ করলেন তার দুর্গাপুর কয়ারের দল, এটা সত্যি আমাকে তো অন্তত অনুপ্রাণিত করেছে। এবং আমার যে দুর্গাপুর কয়ারের ফেসবুক পেজ, ওখানেও দেখবেন আমি লিখেছি যে আমি ইন্সপায়ার্ড হয়েছি এই ক্যালকাটা ইউথ কয়ারের থেকে। তো এই ইন্সপিরেশনটা এসেছিল সেই সময়, সেটা গণসঙ্গীত থেকেও হতে পারে, এবং সেই 70 দশক 80 দশকের দুর্গাপুরেও আমি দেখেছি তখন অনেক টিম ছিল, দল ছিল যারা গণসঙ্গীত গাইতো। আস্তে আস্তে সেটা পরিবর্তিত হয়েছে। আমি যদি মনে করতে পারি 2017-18 সাল থেকে দেখছি বিভিন্ন দল, সঙ্গীত সংস্থা, তারা কিন্তু বিভিন্ন নাম দিয়ে এই সঙ্গীত সংস্থা তৈরি করলেন এবং তারা একসঙ্গে অনেক একত্রিত হয়ে 10 জন 12 জন 14 জন 16 জন করে একসঙ্গে গান গাইছেন। এটা এইভাবে যে বৃন্দগানগুলোকে তারা আস্তে আস্তে রপ্ত করছেন, তারা দেখছেন, মানে মানুষও দেখছে যে একজন একা গান গাইছে আর একসঙ্গে দলবদ্ধভাবে অনেকে গান গাইছে, সেই দলবদ্ধ গানটাকে একটা সুরে যখন শ্রোতার কানে পৌঁছাচ্ছে সেটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে যাচ্ছে। না, এখানে তুমি অবশ্যই ইতিমধ্যেই অনেক বছর পিছিয়ে 1958 সালের কথা বলেছো। আমি যদি আরও একটু পিছিয়ে যাই, যেটাকে আমরা সাধারণভাবে স্বাধীনতা আন্দোলনের সময় যেটাকে বলি আমরা, স্বদেশী আমল যেটাকে বলি, আমরা সেখানেও দেখেছি বিভিন্ন স্বদেশী গান, দেশাত্মবোধক গান, তুমি যেমন বলছো ভয় কি মরণে মুকুন্দাসের গানই হোক, বা সেখানে কিন্তু একজন গান গাইছেন এবং তার সঙ্গে আরো কয়েকজন, আমরা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান গাইছেন, হেভি পূর্ণ করো তোমার আসলে শূন্য আজি, কিন্তু বাকি সবাই তার সঙ্গে একটু ধোঁয়া দিচ্ছেন, মিলছেন। যেমন আমাদের সাধারণভাবে আমাদের ভারতবর্ষে যে গানের যে চল, গ্রামীণ সংস্কৃতির মধ্যে কীর্তন বা অন্যান্য, সেখানেও একজন গান গায়, মূল গায়ক, তার সাথে বাকি সবাই ধোঁয়া তোলেন। সেটা এক ধরনের সমবেত পরিবেশন, সমবেত পরিবেশন। তার সঙ্গে এই যে আমি বললাম স্বদেশী গানের যে পরিবেশন ছিল, এরপরে গণসঙ্গীতের ক্ষেত্রেও আমরা কি দেখেছি, মূল গায়ক একজন থাকে, তার সাথে তার সঙ্গে নিয়ে, এবং গানটাকে এমনভাবে সাজানো হয় যে প্রথম 2 কলি পর বাকি গানটা হয়তো সমবেতভাবে হলো, পরে আবার মূল গায়ক ধরে নিলেন, আবার অন্য সবাই গাইলো। অর্থাৎ এই ধরনের গানের জন্য নির্দিষ্টভাবে গান তৈরি করা হয়, যে গান একক শিল্পীর কণ্ঠে না শুনতে ভালো লাগবে না, শুনতে ভালো লাগবে না। এটা তাহলে একটা ব্যাপার কি আমরা বলতে পারি যে বৃন্দ গানের জন্য গানও নির্দিষ্ট হয়, যে সব গান দিয়ে বৃন্দ গান হবে না, মানে সমবেতভাবে গান গাওয়া যাবে না। আবার কোনো গানকে চেষ্টা করেও দেখা গেছে হয়নি। কারণ এখন দুটো আলাদা বিষয়, একটা হচ্ছে একজন মূল গায়ক বা গায়িকা, আর আরেকটা হচ্ছে সবাই একসাথে, সবটাই একসাথে। একজন হয়তো হারমোনিয়াম বাজান বা কেউ হয়তো তবলা বাজান, হ্যাঁ, সেটা অন্য ব্যাপার। কিন্তু গান হিসাবে বৃন্দগানকে আমরা বলতে পারি যেটা প্রকৃতপক্ষেই সমবেত, মূল গায়কের ধোঁয়া ধরা না, তাই তো? একদম একদম, মানে এভাবেই আপনি যখন এই যে ক্যালকাটা ইউথ কয়ারের কথা বললাম কেন, বা ক্যালকাটা কয়ারের কল্যাণ সেন বরাট যেটা পরিচালনা করছেন, তো এখানে দেখবেন একজন মূল গায়ন থাকেন, রোমাদি নিজেই ছিলেন। তো তারপরে তো পুরো টিম কিভাবে আমরা সবাই দেখতে পাই এখনো, তাদের পুরানো যদি ইউটিউবে দেখি বা বিভিন্ন গানের। আমরা একটা কথা পরিমল দর্শকদের জন্য বলি, আমরা সাম্প্রতিককালে আমাদের শহরের বৃন্দগানের একটা নমুনা মঞ্চ দেখে নিই, আমরা কিভাবে বৃন্দগান দুর্গাপুরে হচ্ছে, যেটাকে আমরা আমরা দেখতে পারি কিনা, আমরা স্টুডিওতে বলবো যে একটা বৃন্দগানের নমুনা কিভাবে বৃন্দগান হয়, আমরা একটা দেখবার চেষ্টা করি কথা বলতে বলতেই, ততক্ষণ স্টুডিও থেকে আসুক। এই যে এটা একটা বৃন্দগানের তোমার নমুনা, যেখানে আমাদের দুর্গাপুরেরই। এবং দেখুন এখানে ড্রেস কোড মেনটেন করছে, সমস্ত দলই এখন চেষ্টা করছে ড্রেস কোড মেনটেন করার, যাতে দেখতে আরো একটু সুন্দর হয়। হ্যাঁ, এটা একটা পরিমল জরুরি কথা, আমরা এই বিষয়টাও আসবো, যে
আমাদের যখন আমরা যেটা পুরনো কথা বলছিলাম যখনকার কথা বা গ্রামীণ সংস্কৃতিতে প্রধানত যে সমবেত সঙ্গীত পরিবেশনে যেসব কথা আমরা বলতাম, কীর্তনের একজন কীর্তন গাইছেন, বাকি সবাই ধরছেন, পোশাকের একটা ঢং ছিল ঠিকই, কিন্তু যেটাকে আমরা এই ক্ষেত্রে বলি যে ইউনিফর্ম, একদম ইউনিফর্ম, কিন্তু আমাদের পোশাকের একটা ঢং ছিল যে কীর্তনিয়ার গায়ে একটা চাদর থাকবে, অন্যদের গায়ে চাদরটা একটু ছোট থাকবে, একটা ঢং। কিন্তু এই পোশাক ব্যাপারটা এটা বোধহয় সম্ভবত, কারণ গণসঙ্গীত যারা গাইতেন তারা কিন্তু সেটা অবশ্য তুমি যেটা বলেছো আমাদের ক্যালকাটা কয়ার, যেটা ইয়ত কয়ার যেটা করেন আমাদের রুমান ভট্টাচার্য, তিনি এই পোশাক ধারণাটা প্রথম নিয়েছিলেন একটা চেহারা করে, সেটা এখন এবং এখনো দেখুন রুমাদি চলে যাওয়ার পরে আমি যোগাযোগ রাখি তো তাদের সাথে। একদিন হঠাৎ ফেসবুক পেজে দেখলাম কুডোস টু পরিমল দাস করে ওর দুর্গাপুর কয়ার ভালো কাজ করছে, একটা কমেন্টস আসলো দুর্গাপুর কয়ার থেকে, তো আমি এই ক্যালকাটা ইউথ কয়ার থেকে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। এবং আমি তারপরে যোগাযোগ করে একজন বরিষ্ঠ সদস্য ক্যালকাটা ইউথ কয়ারের দেবব্রত রায়, ডাকনাম ববিদা, তো তার সঙ্গে যোগাযোগ করলাম। তিনি অনেক কথা বৃন্দগান বা এই কয়ার সম্বন্ধে বলছিলেন, বলতে বলতে বললেন যে আমার সঙ্গে কথা বললে আমি তো 2 ঘন্টা পার করে দেবো। তিনি সেই 1964 সালে যোগ দিয়েছিলেন। কত কথা জানলাম তার কাছ থেকে, সেই ক্যালকাটা ইউথ কয়ার, যেটা হয়তো শুনে আপনাদের ভালো লাগবে, ইন্টারন্যাশনাল লেভেলে পুরস্কৃত হয়েছিলেন, যদি অনেক পরে, মোস্ট প্রবাবলি ওটা 2001 সালে হয়তো কোপেনহেগেন ওখানে যে যুব ফেস্টিভ্যাল হয়েছিল সেখানে। তো এটা বিশ্বের দরবার থেকে পুরস্কার আনা, এটা একদম তথ্য হিসাবে তুমি যেটা বলছো, আমাদের যে আন্তর্জাতিক যুবোৎসব হয়েছিল বিশেষ করে বলিভিয়াতে, সেখানে আমাদের কলকাতার ইয়ুথ কয়ার কিন্তু অত্যন্ত সুনাম অর্জন করেছিল, এবং তাদের যেটুকু অনুষ্ঠান আগে থেকে অনুমতি দেওয়া ছিল তার বাইরেও তাদের অনেক অনুষ্ঠান করতে হয়েছে, এবং সেখানে কিন্তু ভাষা কোনো সমস্যা হয়নি, বাকি রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা আমাদের শহরে এই বৃন্দগান চর্চার কথাতেই আসবো। তার আগে বৃন্দগানটা আমরা একটু ভালো করে বুঝে নিতে চাইছিলাম, কারণ ইদানিং যেমন আমাদের কিছুকাল আগে ছিল আমরা শুনতাম পুজো টুজো বা কোনো উপলক্ষে অর্কেস্ট্রা পার্টি আসবে, তারপরে শুনলাম সেটা ব্যান্ড আসবে। তো এই অর্কেস্ট্রা পার্টিতে কি ছিল, নানা রকম যন্ত্রানুষঙ্গ, একজন বা দুজন মূল গায়ক, আবার ব্যান্ডেও নানা রকম যন্ত্রানুষঙ্গ, সেগুলো খুব যে আমাদের দেশি যন্ত্র তা নয়, একটু প্রধানত বিদেশি যন্ত্র। এবং মজার ব্যাপার হচ্ছে তুমি খেয়াল করে দেখবে তাদেরও একটা পোশাকের ধরন আছে, সবাই নীল বা সবাই লাল বা সবাই সবুজ পড়ছে এরকমটা বলছি না, কিন্তু একটা পোশাকের ধরন আছে, বোঝা যায় এটা ব্যান্ডের পোশাকের ধরন। এখন এই যে আগে অর্কেস্ট্রা পার্টি গান গাইতে আসতো পুজো টুজো অনুষ্ঠানে, এখন ব্যান্ড, এই দুটোর মধ্যে কোনো তফাৎ আছে? এই দুটো দেখুন, পপ সং বা রক সং বা যাই বলুন না কেন, পরবর্তীকালে ইদানিং আবার যে সমস্ত গীতিকার যারা গান লিখছেন, কিছু গান কিন্তু একদম ব্যান্ডে সেই গানগুলো এত সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে, এবং যে সিঙ্গাররা শিল্পীরা গাইছেন তারা দেখবেন যখন গান গাইছেন তার সঙ্গে যেন এই ব্যান্ড একেবারে ওতপ্রোতভাবে ম্যাচ করে যায়, যার জন্য আরও বেশি মনোগ্রাহী হয়ে যায়, শ্রুতিনন্দন হয়ে যায়, এটা আর কি। তো এটা ব্যান্ডের সঙ্গে এই একটা পার্থক্য হয়ে গেছে ব্যান্ড, যার জন্য এখন দেখবেন ব্যান্ডের যে টিমটা তৈরি হয় সেটাও কিন্তু একটা গ্রুপ, গোষ্ঠী, তারা ইউনাইটেডলি কয়েকজন মিলে, বিভিন্ন শিল্পী, বিভিন্ন যন্ত্রশিল্পী মিলে সেইটা তৈরি করছে, এবং সেখানেও একজন শিল্পী থাকছেন বা কোনো একটা ব্যান্ড প্রোগ্রাম করছে কোনো একটা শিল্পীর সাথে। সব ব্যান্ড যে কোনো একটা নির্দিষ্ট শিল্পী সেই ব্যান্ডে রয়েছে তা না। অনেক আমি রিসেন্ট একটা ঘটনা বলছি, আমাদের শহরেরই ছেলে সুজয় ভৌমিক লন্ডনে গেছে, তো সেখানে গিয়ে যে ব্যান্ডের সাথে গাইছে ও খুব সুন্দর সুনাম অর্জন করেছে। তা আমার তো দেখে ভালো লাগলো যে এরকম একটা আমাদের দুর্গাপুরের গর্ব, সে লন্ডনে যে সঙ্গীত পরিবেশন করছেন, খুব ভালো। তো এই যে ব্যান্ড এখন যেভাবে সাপোর্ট করছে সঙ্গীত শিল্পীদের, এটা কিন্তু একটা
অন্য মাত্রা এনে দিচ্ছে দর্শকদের বা শ্রোতাদের কাছে। না আমি তোমাকে বলছি এগুলো না মানে এরকম নয় যে আমরা ব্যান্ডের পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি, আমরা ব্যাপারটা ধরবার চেষ্টা করছি যে কিভাবে কিভাবে পার্থক্য হয় খুঁটিনাটি, যাতে আমাদের সঙ্গীত যখন উপভোগ করতে যাই তখন আমরা বুঝতে হবে যে এটা এই জন্য এরকম হচ্ছে। সুজয় অত্যন্ত নামী শিল্পী, এখন সত্যি সত্যি দুর্গাপুরে গর্ব কোনো সন্দেহ নেই, সুজয়ের গান শোনার আমাদের এখানে অনেক সুযোগ হয়েছে। কিন্তু আমি যেটা বলছি এখনও তোমাকে বলছি যেটা যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ধরো ব্যান্ডে যারা গাইছেন নানা ধরনের, এবং তোমাকে একটা বলে যাচ্ছে বহু পুরনো কথা যে রবীন্দ্রনাথের এখানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যারা খুব শুদ্ধাচারী মানুষজন তাদের তো নানা রকম ফরমাস ছিল, এমনও কি পোশাক পরে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, মানে ধুতি পাঞ্জাবি বা শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত গাইতে এরকম ফরমানও ছিল একটা সময়, যে কেউ বুশশার্ট পরে রবীন্দ্রসঙ্গীত গাইছে বা ডেনিমের প্যান্ট পরে রবীন্দ্র গাইছে, এটা না চলছিল যে না না এটা ঠিক হচ্ছে না, এরকম তো আমাদের ছিল। এমনকি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কোনো বিদেশি ইনস্ট্রুমেন্ট বাজবে কিনা, রবীন্দ্রনাথ নিজে পিয়ানো বাজিয়েছে দীর্ঘকাল, কিন্তু এইসব আমাদের নানা ছিল, সেগুলো আমাদের এখানে দেখো ধরো আমি বলছি যখন এখন গান গাইছে ধরো সুমন চট্টোপাধ্যায়, মানে এখন কবির সুমন যিনি, তিনি যখন যে পোশাকে যে ঢঙে যে কায়দায় রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন সুরে স্বরে তো কোনো অসুবিধা হচ্ছে না। তো এগুলো তফাৎ হয়ে যায়, দিনকালে হয়ে যায়। ব্যান্ডেও দারুণ দারুণ গান হচ্ছে, গানের কথা আলাদা, গান গাইছে। আমরা যেটা বলতে চাইছি যে অন্যভাবে বলো যে বৃন্দগান চর্চা এটা কি একটু কঠিন কাজ না একক সঙ্গীত চর্চার চেয়ে? অনেক কঠিন, অনেক কঠিন। আপনি যদি দেখেন একজন শিল্পী একা গান গাইছেন, তিনি তার মতো করে গলাটাকে খেলিয়ে দিচ্ছেন, সুর সেইভাবে করে দিচ্ছেন, কিন্তু যখনই সেটা বৃন্দগান বা কোয়ার সং হয়ে যায় তখন কিন্তু এই এতগুলো, ধরুন একটা টিমে 14 জন আছেন 15 জন আছেন, সেই 15 জনকেই কিন্তু এক সুরে একসঙ্গে একই রিদমে গাইতে হবে। সেখানে সুরের কোনো বিচ্যুতি হবে না, যে যার মতো ইচ্ছা গাইবে সেটা হয় না। কোথায় থামতে হবে, কোথায় স্কেলটাকে উঁচুতে করতে হবে, কোথায় নিচে করতে হবে। একটা হয়তো একটা গ্রুপের 14 জনের মধ্যে 7 জন একটা পোর্শন গাইছে, পরবর্তীকালে 7 জন আর একটা পোর্শন গাইছে। কোনো জায়গায় মেল 7 জন গাইছে, পরে ফিমেল 7 জন গাইছে, বা হয়তো কোনো একজন ফিমেল গায়িকা তিনি গানটা ধরলেন, তারপরে অন্তরাতে ধরে নিল একজন মাস, সবাই মিলে। তো এইরকম বিভিন্ন রকম হয়ে যায় তখন, এবং সেটা বেশ কঠিন, মানে রীতিমতো চর্চা। এই জন্য বললাম এমনি সমবেত সঙ্গীতের সঙ্গে কোয়ারের এটা একটা বেসিক পার্থক্য, যে চর্চিত এবং সংগঠিত হতে হবে সেই সঙ্গীত। চর্চিত এবং এটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে। আমি পরিমল আরেকটা ব্যাপার তোমার কাছে জানতে, সেটা আমাদের দর্শকদেরই প্রশ্ন, তারা এই সপ্তাহভর আমাদের কাছে প্রশ্ন পাঠান, আমরা আগাম জানিয়ে দিই কী অনুষ্ঠান হবে। তো সেখানেও তারা এই কথাটা বলছেন যে দেখো একটা ব্যাপার হচ্ছে একজন গান গাইছেন বা খেলাধুলা করছেন বা যে যা করছে নানা নান্দনিক চর্চা, এখন গান গাইছি আমি, লোকে আমাকে চিনুক যে আমি গান গাই, কিরম গান গাই সেটা জানুক। একটা যখন এই ধরনের বৃন্দ গান হয়, যেটাকে আমরা এখন কয়ার বলতে শুরু করি, যে কয়ারে যখন গান হয় তখন নির্দিষ্টভাবে তো কোনো শিল্পী চিহ্নিত হন না, সংস্থার নামে হয়। যেমন এখানে আমাদের দুর্গাপুর কয়ার বা রুমা গোটা গুরদার ক্যালকাটা কয়ার বা সেন বরাটের ক্যালকাটা কয়ার বা ক্যালকাটা ইয়ুথ কয়ার ইত্যাদি যেগুলো আছে। অর্থাৎ সংগঠনের সংস্থার যেরকম নাম হয়, ব্যক্তি শিল্পী সেরকম পরিচিতিটা ঘটে না। এক্ষেত্রে ধর শিল্পী তো একটা হোমওয়ার্ক আছে, আমি গান গাই, আমি গান গেয়ে লোকে বিনোদন যোগাই, সেক্ষেত্রে মানসিকভাবেও তো একটা উত্তরণ হতে হবে তাকে অন্যান্য শিল্পী। না, এটা ঠিকই বলেছেন, কিন্তু এখানে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি অবশ্য, যখন দুর্গাপুর কয়ার বলুন বা ক্যালকাটা কয়ার বলুন, যখনই গান গাইছেন, ধরুন বিদেশে গিয়ে কল্যাণদার টিম নিয়ে গেছেন, সেখানে ড্যান্স এবং গান দুটোই হচ্ছে, উনি ধরলেন ধিতাং ধিতাং বলে, কিন্তু তারপরে সবাই যখন সেই গানটার সঙ্গে একসঙ্গে ধিতাং ধিতাং বলে করছেন এবং উনি বলছেন আর সামনে যারা বসে আছেন তাদের সব জানা গান আপনারাও করুন, সুতরাং বিশেষভাবে কেউ চিহ্নিত ওখানে হচ্ছেন না। একটা জিনিস আমার যেটা উপলব্ধি হয়েছে,
সমবেত সঙ্গীত যারা করতে আসেন বা কোয়ার সং যারা করতে আসেন, তাদের মধ্যে একটা ফিলিংস আছে, একটা টিম ফিলিংসটা থাকে। আমি টিম ফিলিংস মানে আমি এককভাবে গাইছে, একটা গ্রুপে কেউ খুব ভালো গায়, কেউ মাঝারি গায়, কেউ হয়তো খুবই নলেজ, গানের দিক দিয়ে নলেজ কম। তো আমি তো বলতে পারি আমার দুর্গাপুর কোয়ারের কথা। আমি মূলত দুর্গাপুর কোয়ার শুরু করেছিলাম 29শে অক্টোবর 2018। সেই সময় আমি পুরো মানে ঘরের গৃহিণীদের নিয়ে আমি সংস্থা তৈরি করেছিলাম, এবং অনেকের মধ্যে সঙ্গীত চর্চা ছিল না, অনেকে বেশিরভাগই হারমোনিয়াম বাজাতে পারে না। কিন্তু একটা জিনিস দেখছি, নিষ্ঠা যদি হয়, নিষ্ঠা যদি থাকে, তো অসাধ্য সাধন হয়ে যায়। না, নিষ্ঠা সবসময় পরিমাণ একটা খুব জরুরি বিষয় নিষ্ঠা। আমি বলছি যে মানে তোমার সঙ্গে প্রায় একমতই হচ্ছি আমরা যে ভাষায় কথা বলি না কেন, যে এককভাবে শিল্পীর যে একটা নিজস্ব অহং থাকে, সেটা কিন্তু এই কোয়ারে একসাথে করতে গেলে সেটাকে খানিকটা দূরে সরিয়ে নিয়েই করতে হবে, যে আমার সংস্থার সমবেতভাবে আমরা দর্শকদের কাছে বা শ্রোতাদের কাছে কিভাবে যাচ্ছি। এটা একটুখানি এটা ঠিকই বলেছেন। এই ফিলিংসটা সত্যিকারের টিম ওয়ার্ক যদি মনে করেন না, তাদের মধ্যে এই ফিলিংসটা আসবে না। কারণ হচ্ছে তারা দেখবে আমরা অ্যাজ এ হোল সঙ্গীতটা কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য শো লোকে কি বলছে, টিমটা কেমন গাইলো, সেইটা দেখুন। অনেকের মধ্যে দেখবেন একটা প্রবণতা আছে, যেমন ড্রেস কোডের কথা বললাম, তেমন দেখবেন আপনি বললেন গান গেয়ে তাকে হাইলাইট করা, সে নিজেকে হাইলাইট করা, অনেকে এটা অন্যভাবেও হাইলাইট করে। আমার যেহেতু আমাদের অনেক বয়স হয়েছে, আমরা বুঝতে পারি, আমরা অন্যদিকে সংগঠকও, আমরা চোখে পড়লো হয়তো সবাই একরকম শাড়ি পরে রয়েছে, একজন অন্যরকম শাড়ি পরে দিল, সে দেখিয়ে দিল আমি ওদের থেকে আলাদা, আমি হচ্ছি নেত্রী, আমি হচ্ছে সঙ্গীতের। এটা যদিও অন্যভাবে কেউ নেবেন না দর্শকবৃন্দ, আমি মার্জনা করছি। এটা হয় কিন্তু আমি ব্যাপারটা হচ্ছে পরিমাণ একটা খেয়াল করে দেখো, অন্তত পশ্চিমবঙ্গের কথা আমি বলতে পারি, ধরো ব্যান্ড, এখন ব্যান্ডের একজন লিড সিঙ্গার বলি আমরা, মানে একজন মুখ্য গায়ক থাকে, এখন কোনো কারণে তার সঙ্গে মতান্তর হলে আবার সেই ব্যান্ডটা ভেঙে যায়। এবং আমরা দেখেছি অনেক দর্শক নাম করছি না, অমুকের ব্যান্ড বলেই যায়, হ্যাঁ অমুক ব্যান্ড বলে না, অমুকের ব্যান্ড। সেক্ষেত্রে বৃন্দগানের যে সমস্ত ক্ষেত্রে, এই কয়ার বলছি আমরা এদিকে, সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তির নামে নয়, যে ওদের কয়েকটা ভালো, তাতে সেখানে একজন কোনো কারণে মনোমালিন্য বা অন্য কোনো কারণে, নিজস্ব পারিবারিক কারণে, অন্য কোনো সামাজিক কারণে কোনো কেউ যদি সরেও যান, কিন্তু মূলত সমবেতভাবে সেটা কিন্তু দর্শকদের কাছে একটা গ্রহণযোগ্যতা। একদম একদম। আর একটা দিক আমার খুব পজিটিভ দিক লাগে, দেখবেন এখন দুর্গাপুর শহরের কথা বলছি, প্রচুর সমবেত সঙ্গীতের সংস্থা তৈরি হয়েছে, যারা সমবেত সঙ্গীত গাইছে, তাদের বিভিন্ন এজ গ্রুপের, বিভিন্ন বয়সের। এখানে হয়তো আপনি তো নিশ্চয়ই, আপনারও প্রচুর অভিজ্ঞতা আমার থেকে, অনেকের ছেলেমেয়েরা বাইরে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, চাকরি ক্ষেত্রে বাইরে চলে গেছে, একাকী রয়েছে, তারা একটা সঙ্গ পাওয়ার জন্য একটা টিমের সাথে যুক্ত হচ্ছেন। তিনি কিন্তু খুব বেশি যে ভালো গান জানেন তা না, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই গ্রুপে ঢুকছেন এবং তারা ওই ভাবে সুন্দর একটা যেরকম শাড়ি বা ড্রেস কোড আছে সেটা করছেন, এবং খুব আন্তরিকতার সাথে এবং উৎসাহের সাথে সেই টিমে তারা গান গাওয়ার চেষ্টা করছে। কতটা পারছেন না পারছেন সেটা তো পরের ব্যাপার, কিন্তু এবং যিনি শিক্ষক বা শিক্ষিকা শেখাচ্ছেন, তারাও খুব চেষ্টা করে যাচ্ছেন যে এই টিমটাকে কিভাবে ভালো করা যায়, এবং ওই যে একসঙ্গে থাকা, একটা পরিবার তৈরি হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে কোনো সংস্থার পক্ষে সত্যি কথা। পরিমল, আমার নিজে জানা আছে 40 বছর বা 50 অর্ধর মহিলা এবং পুরুষ তারা নতুন করে সঙ্গীত চর্চায় যুক্ত হচ্ছেন নানাভাবে। তারা যে, তুমি ঠিক বলে, তারা যে অনেক ভালো গান গাই, কোনোদিন একজন খুব নামী শিল্পী হবেন তা না, কিন্তু একটা সঙ্গের জন্য, এবং সেখানে সঙ্গীত সঙ্গ যদি পাওয়া যায়, সঙ্গীত তো মনের আনন্দ দেয়। আর আমি অমুক দলের লোক, এও তো একটা ফিলিং, এটা বড় একটা ব্যাপার। আমি যেমন, আমি একা যেমন একটা ব্যাপার, যে আমি গান গাইছি, আমার গান শুনতে লোকে এসছে, তেমনি আমি এই পরিবারটার আমি লোক, এই মর্যাদাটাও একটা আলাদা, কোনো সন্দেহ নেই। আমি যেটা বলছি, তুমি ইতিমধ্যে আমরা বলে শুরু করেছিলে, আমি বলেছিলাম একটু পরে আলোচনা করব।
দুর্গাপুরে সাধারণভাবে দুর্গাপুর বা আমাদের শহরের বাইরেও চারপাশে সঙ্গীত চর্চার চল এখন যথেষ্ট নানাভাবে। বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, তাছাড়া বিভিন্ন বিখ্যাত যারা প্রশিক্ষক তারা নানা জায়গা থেকে এসে এখানে বিভিন্ন ধরনের, সে শাস্ত্রীয় গান হোক, রবীন্দ্রসঙ্গীত হোক বা অনেক কর্মশালা হচ্ছে, অনেক কর্মশালা হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, কর্মশালা হচ্ছে ইত্যাদি হচ্ছে। আমরা যেটা পরিমল তোমাদের কাছে জানতে চাইছি বৃন্দগান হিসাবে, দেখো একটা কথা আমরা দর্শকদের জন্য বলে দিই, দর্শকরা প্রশ্ন করেছেন বলে সেই প্রশ্নের ধর্তাই হিসাবে তোমাকে বলে দিই পরিমল। ইদানিং একটা চল হচ্ছে কবিতার ক্ষেত্রে দেখি কোলাজ। এই কোলাজ শব্দটার কি মানে দর্শকরা নিজেরা আপনারা জানেন, বৃন্দগানে এই কোলাজ আনাটা কি ঠিক? আমার ঠিক লাগে না। দু একটা আমিও করেছি, দেখেছি ফোক সং যেগুলো দেখেছি, ওই প্রথম একটু ফিউশন টাইপের ভালো লাগতো, কোলাজ টাইপের ভালো লাগতো। পরবর্তীকালে যেন মনে হয় যে গানটা গাইবো সেই গানটা সম্পূর্ণ গাওয়াই ভালো, কারণ সেই গানটার মাধুর্য এটা আলাদা, তবেই তো আমি সেই গানটাকে গ্রহণ করছি। আমার একসঙ্গে অনেকগুলো গান নিয়ে ওই প্রেজেন্ট করার তো দরকার নেই। আমি যদি দুটো গান প্রেজেন্ট করি, সেখান থেকে দুটো গান বেছে নিয়ে সেই দুটো গান ভালোভাবে পরিবেশন করি। এখন আরেকটা ব্যাপার, সেটা সঙ্গীতজ্ঞরা কেউ হলে প্রশ্নটা ভালো করে করতে পারবেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি সেইভাবে প্রশ্নটাও করতে পারবো না, কিন্তু আমি তোকে বলছি সাধারণভাবে বৃন্দগানে আমরা যেটুকু দেখি একটু সব মিলিয়ে সমবেত কণ্ঠ মানে একটু উচ্চ কণ্ঠ। হ্যাঁ, সেক্ষেত্রে সঙ্গীতের যেখানে যেখানে কি বলবো, আমরা শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে দেখি প্রায় খাদে নেমে যায়, সেটাকে বৃন্দগানে সাধারণত চর্চা হয় না বলা ভুল হবে, হয়। কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কেউ এত সি স্কেলে গাইছে, কেউ ডি স্কেলে গাইছে, এবং সেটা মাস সঙ্গের ক্ষেত্রে শুনতে ভালো লাগে। সেটা যদি আমি বি স্কেল বা আমি স্কেলের কথা বলে ফেলছি, যদিও আমি সঙ্গীতের লোক না, কিন্তু যখনই একটা নিচের স্কেলে গাইবে সেই গানটা হয়তো অতটা মনোগ্রাহী হবে না। তো সেই জন্যে কিন্তু কিছু কিছু গানের দেখবেন মাঝে যদি হারমোনি দিয়ে একটু নিচে খাদের দিকে আনা যায়, তার বিউটি অন্যরকম বিউটি হয়ে যাবে, সৌন্দর্য অন্যরকম। আমরা প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আপনারা জানেন যে প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আপনাদের দরবারে আমরা হাজির হই দুর্গাপুর বা দুর্গাপুর শহরের চারপাশে বিভিন্ন সামাজিক সংস্থা বা ব্যক্তি মানুষ যারা নানাভাবে আমাদের সমাজের মানুষদের কাছে নানা ধরনের পরিষেবা পৌঁছে দিচ্ছেন নিজস্ব দক্ষতা অনুযায়ী। আজকে আমরা বিশেষ করে আলোচনা করছি একটি বিষয় নিয়ে, বৃন্দগান, যা বোধহয় এর আগে কোথাও কোনোদিন এভাবে আলোচিত হয়েছে কিনা আমার জানা নেই। এবং আমাদের মধ্যে অতিথি আছেন আজকে গীতিকার পরিমল দাস। আজকে কিছুটা এগোনোর পর, আলোচনার পর, আমরা মনে হচ্ছে এই ফাঁকে আরেকবার বৃন্দগানের আরেকটি নমুনা আমরা দেখে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার আলোচনায় আসবো। আমরা পরিমল দাস আছেন আমাদের অতিথি আজকে, তার আগে আমরা আরেকটু নমুনা দেখে নিচ্ছি। আমাদের কাছে একটা ক্লিপ আছে বৃন্দগানের আরেকটি নমুনা। আমরা কথা বলতে বলতে আমাদের স্টুডিও থেকে ক্লিপ হয়তো চলে আসবে। পরিমল যেটা হচ্ছে যে তুমি যেটা বলছো কোলাজের সঙ্গে, কোলাজ হচ্ছে অনেকগুলো নিয়ে সব মিলিয়ে একটা চেহারা তৈরি করা, আলাদা আলাদা। আর গানের ক্ষেত্রে সেটা তুমি বলছো যে প্রাথমিক ভাবে এখন এটা মনে হয় সেটা কিন্তু সুন্দর করে প্রেজেন্ট যদি করা হয় না, আপনি দেখবেন, আমি বারবার ওনাদের নাম করছি কারণ আচ্ছা এখানে দর্শক বন্ধুদের দেখে নাও, এটা একটা আমাদের পরিমল বৃন্দগানের এই যে ব্যাপারটা, এখানে একটা জিনিস দর্শকরা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমি বলছি দেখো শুধু যে পোশাকের একটা ইউনিফর্মিটি আছে এটা নয়, আরেকটা জিনিস লক্ষ্য করছি প্রত্যেকের হাত এক জায়গাতে একরকম ভাবে, এটাও কিন্তু দর্শকদের নজরে পড়ে, জানো তো। ঠিক ঠিক, মানে আমরা যখন যেটা কি বলবো, আমরা যখন সাধারণ ড্রিল হয় সেখানে যেমন দেখি এটাও কিন্তু দর্শকদের খুব নজরে পড়ে। একটা কথা এই ফাঁকে জিজ্ঞেস করিনি তোমাকে, আমাদের যখন এইটা দর্শকরা দেখতে দেখতে, শব্দ প্রক্ষেপণের ক্ষেত্রে আমাদের যা বর্তমান দুর্গাপুরে যা পাওয়া যায়, তাতে বৃন্দগানে অসুবিধা হয় না? অসুবিধা হয়। যেমন এই যে ভিডিওটা চলছে, এখানে দেখুন প্রত্যেকে মাইক্রোফোন পেয়েছে,
আমরা এমন জায়গায় গেছি, হঠাৎ করে গিয়ে দেখছি তাদের কিছু করার নেই, তাদের বলছে আমাদের তো আগে বলেনি যে এতগুলো মাইক্রোফোন লাগবে, তখন শেয়ার করে নিতে হয়, তাতেও ঠিক আছে। সেই শেয়ারিং করার পরে যিনি মিক্সারে সাউন্ডটাকে কন্ট্রোল করছেন তার সেই নলেজটা নেই কোনটা কীরকম পাওয়ার দেবেন, কীভাবে ইউনিফর্ম একটা স্বর বেরোবে। যেখানে ভালো সিঙ্ক্রোনাইজেশন হয়, ভালো হয়, যে ক্লিপিংসটা দেখছেন আপনারা, আমার মনে আছে এটা সৃজনী বড় হলে হয়েছিল, এবং সেখানে আমি লক্ষ্য করছিলাম পরবর্তীকালে যে এই গানটা চলাকালীন উইংসের পাশে সবাই যারা অর্গানাইজার তারা রীতিমতো নাচছিলেন, এটা খুব ভালো লাগছিল, এনজয় করেছিলেন। সংগঠক হিসাবে একটা যদি সফল অনুষ্ঠান হয়, সংগঠকের সবচেয়ে আনন্দ, বিশেষ করে দর্শকরা যেমন খুশি হন, আর দর্শকদের খুশি করতে পেরে সংগঠকরা কিন্তু আরো বেশি খুশি হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা খুব সন্দেহ না। আমি একটা অন্য কথা বলছি তোমাকে, এগুলো যে ধরো আজকের দিনে যদি এই ধরনের মাইক্রোফোন, স্ট্যান্ড মাইক্রোফোন ছাড়া এখন অনেক রকম আমরা যে মাইক্রোফোন নিয়ে কাজ করি স্টুডিওতে বসে, এরকম করে দিলে কি অনেকটা সুবিধা হয় না? কলার মাইক্রোফোনে যেটা আমার ধারণা, যে ভয়েস পাওয়া দরকার সেটা কিন্তু পাওয়া যাবে না, সেটা মাইক্রোফোনটা একটা ঠিক আছে, মাইক্রোফোনটা কত ভালো মাইক্রোফোন তারপরে অনেকটাই ডিপেন্ড করে, কারণ দেখো না আমি বলছি, এবং যে মেশিনটা ইউজ করছে। আমি একদিন নাটক নিয়ে আলোচনা করতে যেটা বলছিলাম যে নাটকের কুশীলবদের যদি ঝোলানো মাইক্রোফোনে কথা বলতে হয় তাতে অনেক রকমের অসুবিধা তৈরি হয়, সেক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কলার মাইক্রোফোন। এখানে এরকম কোনো মানে যেটা নিচে দেওয়া থাকে অল ক্যাচার মাইক্রোফোন সেরকম দিলে পরে, সেরকম দিলে ইউনিফর্মিটি আসবে না আমার ধারণা, এটা সমবেত সঙ্গীতে এটা আসবে না। হ্যাঁ, আচ্ছা, আমরা কিছুটা পথ এগিয়েছি কিন্তু আরো অনেকটা আলোচনা বাকি আছে, জানি না আজকে সময়টা করতে পারবো কিনা। শেষ পর্যন্ত পরিমল আছে, পরিমল একটা প্রথমে আমরা কথা বলে নিয়েছিলাম যেটা যে বৃন্দ গানের জন্য, এটাকে আমরা কয়ার বলছি আজকে, গানেরও সব গানে হবে না তো, গান নির্দিষ্টভাবে লিখতে হবে আমাদের। তুমি নিজে গান লিখেছো, সে গান অবশ্য কতটা বৃন্দ গান হিসাবে গীত হয়েছে আর কতটা একক গান হিসাবে গীত হয়েছে সেটা দর্শকরা জানতে চাইবে তোমার কাছ থেকে, কিন্তু সেইভাবে একইভাবে বৃন্দ গানের জন্য গান লেখার কোনো উদ্যোগ তোমরা নিচ্ছ? দেখুন, আমি একটা কথা বলি, আপনারা দেখবেন থিম সং, যেমন দুর্গাপুর কোয়ারের একটা থিম সং পাবলিশ হবে, সেটা কিন্তু বৃন্দভাবেই সমবেতভাবে গাওয়া হবে। আমি ছোটদের জন্য একটা থিম সং করেছিলাম, এই বৃন্দগান করেছিলাম, যেটা এখন ওয়াইডলি সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন শাখা, সপেজের আসলের শাখাতে গাওয়া হয়। সেটা সুরকার ছিলেন শ্রদ্ধেয় মাস্টারমশাই শ্রী সন্তোষ কুমার দে, তিনি সুর দিয়েছিলেন। তো সেই গানটার বৃন্দগানের কথা সহজ হতে হবে, আমার যেটা ধারণা, সুরটাও সহজ হতে হবে, কথা সহজ, কথা সহজ সুর, যাতে মাস বা সবাই যেন সহজে সেটা রপ্ত করতে পারে। সেখানে মনে হয় কঠিন কিছু, আজকে বলুন কারার ওই লৌহ কপাট যদি গাওয়া হয়, যে গান জানে না, বা অনেক সময় অনুষ্ঠানের শেষে দেখবেন আগুনের পরশমণির ছোঁয়া প্রাণে গাওয়া হয়, সবাই দেখবেন সবাই যে গান জানে না, সবাই কিন্তু গলা মেলায়। জাতীয় সঙ্গীত যখন আপনি বললেন দাঁড়িয়ে আমরা গাই, তখন কিন্তু সবাই গলা মেলায়। সুতরাং কথা এবং সুর এটা কিন্তু একটা বিশেষ বিষয়, এবং যার জন্য দেখবেন যারা সমবেত সঙ্গীত বা বৃন্দগান গান বা কয়ার সং করেন, তারাও কিন্তু গান সিলেক্ট করেন। বিগত দিনে যারা গীতিকার ছিলেন, যারা লিখে গেছেন, তাদের সব গান যে সমবেত সঙ্গীতে, যেটা আপনি বললেন, গ্রহণ করা হয় না, কিন্তু যেগুলো সমবেত সঙ্গীতের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেই গানগুলোই তারা গায় দেখবেন। আরেকটা পরিমল, নানা রকম প্রশ্ন চলেই আসে না, ধরো সাধারণভাবে আমি বলছি ব্যান্ডে যারা গান গান, লিড সিঙ্গার ছাড়াও তার সঙ্গীরা কখনো কখনো গেয়ে ওঠেন বা সন্তান করেন, তারা মানে একটু কি বলবো, একটু নাচেরও ভঙ্গি টঙ্গি ওর মধ্যে রাখেন আর কি নানাভাবে। এইটা যেন এই বৃন্দগান যারা গান তারা কিন্তু সেভাবে নাচের ভঙ্গি রাখেন না, এবং সাধারণত যে হাতের বা পায়ের তাল দেয়
সেটাও তার মধ্যে দেখি না একটুখানি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা করতে হয়, কারণ হচ্ছে বেশি মুভমেন্ট হলে তো তার মাইক্রোফোন থেকে ভয়েস সরে যাবে, এটা একটা ব্যাপার। সৌন্দর্যের ব্যাপারও আছে। দেখবেন আপনি, আমরাও করেছি এর আগে, আপনি চতুরঙ্গ পুজোতে বলুন বা বিভিন্ন জায়গায় বলুন, দুর্গাপুর সঙ্গীত মেলা বলুন বা পশ্চিমবঙ্গ সরকারের যে অনুষ্ঠান হয় বাংলা মোদের গর্ব, সেই সব জায়গায় করেছি আমরা। গানের সাথে, লাইভ গানের সাথে সামনে ড্যান্স করছে, যেটা এখনো পর্যন্ত ওই কল্যাণ সেন বরার ওনার যে ক্যালকাটা কোয়ার, সেখানে কিন্তু ওই টিমটা আছে। সামনে তারা ড্যান্স করছে এবং পিছনে তারা সমবেতভাবে গাইছেন, কিন্তু যারা গাইছেন তারা কিন্তু ওই নাচা গানা করছেন না, নাচের জন্য অন্য লোক। এবং তিনি মানে বৃন্দাবনের সঙ্গে এটা একটা নতুনই, তাতে নাচও একটু হতে পারে অন্যভাবে। না, একটা অন্য কথা বলো, দেখো এই যে তুমি বলছো না বৃন্দগান মানে একটা সংস্থা সমবেত হবে, একসাথে চলা, তুমি পরিবারের কথাও বললে, এর তো একটা সাধারণ শৃঙ্খলাবোধ দরকার। আমরা সাধারণত দেখেছি বৃন্দগানের বিভিন্ন অনুষ্ঠানে যে দেখেছি আমরা, যে কিরকম জানি এদিক থেকে ছুটে মুটে কিরকম একটা বিশৃঙ্খল ব্যাপার হয়। তো এই যে শৃঙ্খলা বলতে, এটা কি তোমরা যখন শেখাও তখন আলাদা করে? একদম, দেখুন এইটা ফার্স্ট এবং ফরমোস্ট তখন আমি 2000, আমরা বলছি এই ফাঁকে আমরা দেখি স্টুডিওতে জিজ্ঞেস করি, আমাদের কাছে যদি ক্লিপিং থাকে যে শৃঙ্খলা বোধের, এই সমবেত সঙ্গীত কোয়ারের যে শৃঙ্খলা বোধের, তার কোনো ক্লিপ থাকলে আমরা দেখবো, তাহলে দর্শকরা বুঝতে পারবেন, তুমিও কথা বলতে পারবে। তুমি কথা বলে এর মধ্যে যদি চলে আসছে, তাহলে দর্শক দেখবেন যে শৃঙ্খলা বোধের নমুনা। একটা টিম যখনই হয়, টিমের শৃঙ্খলা দরকার অবশ্যই, তাই না? একা একা চলছি, সেখানে কতটা কি শৃঙ্খলা মেনটেন করছি, সে আমার মতো আমি হেঁটে চলেছি, যা কিছু করছি। কিন্তু যখনই দলবদ্ধভাবে চলবো, তখন আমার পা ফেলতে হবে একই রকমভাবে, হাত চলতে হবে একই রকমভাবে, সুর মিলাতে হবে একই রকমভাবে, এটা শৃঙ্খলার মধ্যে পড়ে। এবং এটা শিখতে হয় যে কোনো। এখন আমরা একটু সামান্য অন্য প্রসঙ্গ হচ্ছে পরিমল, আমি অন্তত বিভিন্ন অনুষ্ঠানে যে দেখেছি, হয়তো কাউকে সম্মাননা জানানো হচ্ছে, এখন যিনি সম্মাননা জানাচ্ছেন, যিনি সাথে রয়েছেন, তাদের দাঁড়ানো ভঙ্গি এ নিয়ে আগে কোনো অনুশীলনী হয় না, মহড়াই হয় না। ফলে এমন দাঁড়ালো যে যাকে দেওয়া হচ্ছে তিনি ঢাকা পড়ে গেলেন, একজনের পিছন ফেরোটা সেটা দেখা যাচ্ছে, এবং এদিক থেকে একবার এদিকে একবার ডান দিকে, এগুলো নানা রকম হয়। অর্থাৎ সাধারণ শৃঙ্খলা বোধটা না থাকাতে কিন্তু মঞ্চের যে দেখে যে আরাম, চোখের আরাম, সেটা কিন্তু অনেকটা নষ্ট। এটা আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন, আমার ভালো লাগলো এটা শুনে। এটার জন্য একটা মহড়া আগে করতে হয়। ধরুন আপনাকে সম্মানিত করবে দুর্গাপুর কোয়ার, তো আগে যদি বলা হয় স্টেজের এখান থেকে ঘোষণা হবে, আপনি ওখান থেকে এখানে আসবেন, এই জায়গায় আপনি দাঁড়াবেন, যিনি দিচ্ছেন তিনি এখান থেকে ওখানে যাবেন, এইভাবে যিনি বেয়ারার তিনি যে মানপত্র বা মেমেন্টো নিয়ে যাবে, তিনি কিভাবে দাঁড়াবেন, কখনো দর্শকের দিকে পিছন ফিরবেন না, যিনি অতিথি তাকে গার্ড করবেন না, এটা খুব দরকার। আচ্ছা, আমাদের হাতে সময় তো ক্রমশ কমে যাচ্ছে, কিন্তু আমরা যেটা তুমি শুরুতে বলেছিল, আমি বলেছিলাম শেষে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে এই আমাদের শহর পশ্চিমবঙ্গ এবং আমাদের শহরে এই বৃন্দগান চর্চা কিরকম হচ্ছে, তোমার চোখে কি দেখছো, কি হচ্ছে, এগোচ্ছে কিনা, এবং কি কি এটার চর্চার জন্য, প্রসারের জন্য তোমরা সংস্থা হিসাবে কি কি কাজ করছো, এটা একটু দর্শকদের। এটা সত্যি কথা বলতে, দেখুন আমি ব্যক্তিগতভাবে, আমি না, মানে দুর্গাপুর কোয়ার যে কাজটা করছে, দুটো মূলত কাজ করছে। একটা হচ্ছে বড় অনুষ্ঠান করে, যেটা সম্মেলক লোকনৃত্য কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ক্রিয়েটিভ ড্যান্স হয় অনেক জায়গায়, হ্যাঁ, সেটা না, বাংলার বা সারা ভারতবর্ষের যে ফোকগুলো আছে, আগেকার দিনে দেখবেন যত চিলড্রেন্স অর্গানাইজেশন, সে সপ্তাহ হোক, মণিমেলা হোক, জাতীয় করে শক্তি সংঘ হোক, পাঠশালা পরিষদ হোক, কৃষকবাণী হোক, তাদের মধ্যে তারা বিভিন্ন ফোক ড্যান্স কম্পিটিশন করত, এবং সেখানে অরিজিনাল গানগুলো তারা কালেকশন করতেন। সেই গানগুলো যে ভঙ্গি, জাত, প্রপসগুলো যেগুলো লাগতো, সেই অরিজিনাল প্রপস দিয়ে সেই ড্যান্সটা হতো। তো সেইটা যাতে
লুপ্ত না হয়ে যায়, যার জন্যে সেই সম্মেলক লোকনৃত্য প্রতিযোগিতা আয়োজন করি। সম্মেলক লোকনৃত্য, আমি আর সমবেত সঙ্গীত, এটা কি আলাদাভাবে চর্চা দুর্গাপুরে চলছে তোমাদের কয়েক ছাড়া? হ্যাঁ, সমবেত সঙ্গীতের তো ভালো মতো চর্চা চলছে। মানে তোমার সঙ্গে মানে সমবেত সঙ্গীতের যে চর্চা চলছে তার সঙ্গে সমবেত নৃত্য, সেটাও এখন বেশ কিছু নৃত্যশিল্পী তারা যেমন নাচ শেখাচ্ছেন, তারা বিভিন্ন অনুষ্ঠানে তাদের ছেলেমেয়েদের দিয়ে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান করছেন, যেটা দেখে আমার মনে হয় এই অনুষ্ঠানগুলো, আমি একটা রিসেন্ট গত বছরের কথা বলছিলাম, এখানে আমি নাম করেই বলছি সংস্থার, আরাধনা ওয়েলফেয়ার সোসাইটি কবিগুরু সেকেন্ড স্টপেজে একটা অনুষ্ঠান করছিলেন। সেখানে আমরা দুর্গাপুর কয়ার থেকে সঙ্গীত পরিবেশন করলাম। কলকাতা থেকে এসেছিলেন একজন বিখ্যাত মানুষ, তিনি সোজা মঞ্চে চলে গেলেন, তখনও আর একটা গান বাকি। গানটা যেই উনি সোফায় বসলেন, গানটা শেষ হলো, তারপরে বললেন যে এইরকম গান যারা গায় তারা এখানে কেন থাকে, তারা কেন কলকাতায় যে মঞ্চ। আমি তো এইখানটা আমাদের সময় শেষ, কিন্তু শেষ কথাটা ওনার দিক থেকে প্রশংসা করেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এই অঞ্চলের মানুষ, আমি চাইবো কলকাতায় যাব না, দুর্গাপুরেই করব। এবং যারা আমার অনুষ্ঠান দেখবেন তারা দুর্গাপুরে এসে দেখবেন, আমি কলকাতায় যে ভালো অনুষ্ঠান দেখবো না, কলকাতার লোক দুর্গাপুরে এসে ভালো অনুষ্ঠান দেখবে। আমি কিন্তু ভালো লাগা থেকে বলেছেন, ওনার দিক থেকে এটা খুব প্রশস্তি ছিল, কিন্তু আমি বলছি আমাদের এখানে এই অঞ্চলের কবি বিখ্যাত তারক সেন এটা বলেছিলেন যে আমি মেয়ের বিয়েতে কলকাতাকে যৌতুক দেবো, কলকাতাকে কিনে এনে। তো আমি শহর দুর্গাপুরের মানুষ, পরিমল তোমরা দুর্গাপুর শহরেই কাজ করছো দীর্ঘকাল ধরে, বিশেষ করে একটা বিশেষ ব্যাপার নিয়ে কাজ করছো বলে তোমাদের আজকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক কথা জানলাম। একটা ছোট্ট কথা বলি আপনাকে, আপনি যেটা শৃঙ্খলার কথা বলছিলেন না, আমি ক্লিপিংস দেখলে ভালো লাগতো। একটা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানালো যে আমাদের সম্মাননা জানানো হবে দুর্গাপুর কয়ারকে। তো 1 মিনিটের এন্ট্রান্স পেমেন্টে নেওয়া, চলে যাওয়া। ওই 1 মিনিটে পুরো মনে হচ্ছে ওই সৃজনী হলে যারা ছিলেন করতালিতে এত আমাদেরকে সম্মান জানালো যে মনে হচ্ছে 1 মিনিটে আমরা জয় করে আসলাম, যেভাবে শৃঙ্খলাবদ্ধভাবে প্রবেশ করলো। জীবনে আমাদের প্রিয় দর্শকেরা, আপনারা এতক্ষণ ধরে দেখলেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আমাদের আজকের অতিথি পরিমল দাস, বিশিষ্ট গীতিকার, অন্য নানা সামাজিক কাজকর্ম করেন। তিনি দীর্ঘকাল ধরে আমাদের বোঝালেন দীর্ঘ সময় ধরে যে বৃন্দগান কি, অন্যান্য গানের চর্চার সঙ্গে কি তার তফাৎ হয়। এবং শেষ কথা যেটা বললেন যে শৃঙ্খলা একটা অত্যন্ত জরুরি জীবনের সমস্ত ক্ষেত্রে, এবং শৃঙ্খলা মেনেই তো আমাদের সময় মতো অনুষ্ঠানটাকেও শেষ করতে হবে। এবং শৃঙ্খলা মেনেই আপনারা কিন্তু প্রত্যেক বুধবার বিকেল 4টের সময় হাজির হবেন আমাদের দরবারে, আমরা আপনার দরবারে উপস্থিত থাকবো। আগামী বুধবার আমরা অন্য একটা বিষয় নিয়ে অন্য একজন অতিথিকে নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আপনারা প্রশ্নগুলো আমাদের পাঠাতে থাকুন। আগামী সপ্তাহে উপস্থিত থাকবেন হিমোফিলিয়া সোসাইটির প্রতিনিধি হিসাবে শ্রী অজয় রায়। সুতরাং এই ব্যাপারে আপনাদের যা যা প্রশ্ন আমাদের করতে থাকুন, আমরা সেটা আগামী বুধবারে উঠে দেবো। আজকে পরিমলকে আমি কি কথা বলা বন্ধ করে দিলাম, অনেকটা আরো শুনতে পারলে ভালো হতো, দর্শকটাও খুশি হতেন, কিন্তু পরিমল আমাদের সময় অনুযায়ী চলতে হয়, তোমার কথায় শৃঙ্খলা। আপনাদের আবার আমার এবং দুর্গাপুর কয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, এখানে শেষ করলাম। অনেক অনেক সুন্দর জীবনে সুস্থ সমাজ, সুষ্ঠু ব্যবস্থা একান্ত দরকার, সৌহার্দ্য ও সহযোগিতা। সমাজকর্ম হোক বা মানব ধর্ম, মূল্যবোধী হোক বা প্রকৃত আদর্শ, প্রচারের মাঝে থাকুক কর্তব্য। পালন করুন দায় ও দায়িত্ব, কাজের মাঝেই দেখুন সোশ্যাল এক্সপ্রেস। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।